এভাবে দিয়েছেন। এবার এখান থেকে লাইন টানতে হবে এভাবে। আগে সামনের ঘরটা কমপ্লিট করব, তারপর পেছনের অংশটা। এখানে যদি একটু ভেতরে থাকে, তাহলে এই ছাউনিটা একটু ভেতর থেকে এই দেয়ালটা শুরু হবে। তাহলে এখান থেকে লাইন টেনে এই বরাবর, এখানে ছাউনির উপর দিয়ে তো দেখা যাবে না, ভেতর দিয়ে এভাবে লাইন টানবো। এইটা ছোট হবে, এইটা একটু বড়, এইটা আর এটা সমান। মানে এইটা আর এটা একটু ছোট হবে এইটার মাঝখানের থেকে। তারপর এগুলো অ্যাড করব এভাবে। এই যে ছাউনিটা যেভাবে দিয়েছিলাম, এখানে বারান্দার অংশটাও ঠিক একইভাবে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে এভাবে এভাবে অ্যাড করব। এরপর খুঁটি দিয়ে দিব। আগে দরজা দিই, তারপর খুঁটি দিব, মাঝখান বরাবর আগে দরজা দিলাম। এরপর জানালা দিতে হবে। ঘর যখন ছোট, জানালাও ছোট ছোটই হবে। এরপর এভাবে খুঁটি দিয়ে দিব। সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা সিঁড়ির মতো করে দেওয়া যেতে পারে। ঠিক একইভাবে এপাশে একটু ডার্ক করে দিব, কারণ পিছনের ছাউনিটা নিচ দিয়ে দেখলে একটু ছায়া মতো দেখা যায়, সেইভাবে এভাবে কমপ্লিট করলাম। এরপর এখানে একটা জানালা দিব। এটা কমপ্লিট হয়ে গেলে এবার এই অংশটা এইখানে একইভাবে ঘরের অংশটা এঁকে, দেয়ালটা এঁকে ঘরের বেসমেন্টটা দিয়ে দিতে হবে। হয়েছে পাশাপাশি দুইটা ঘর? হচ্ছে না? এখানে তো শুধুমাত্র আমি বারান্দাটা অ্যাড করেছি, আর সব তো একই ধরনের। তো ঠিক আছে, যেটুকু পেরেছেন ওভাবে রাখেন। আমি এটা ড্রয়িংটা শেষ করি, তারপর দেখছি। এরপর দেখা যাচ্ছে এপাশে আমি খড়ের পালা দিব পাশাপাশি। দেখেন এইটা, এই যে রেখাটা এখানে বরাবর দিয়েছি না, একটু নিচ থেকে দিব, ঘরের এই যে জানালার নিচ থেকে এইভাবে লাইনটা টানবো এভাবে। ডান দিকে যখন যাবে হালকা একটু ছোট হয়ে যাবে। এরপর এখানে হয়ে গেছে, খড়ের পালা আঁকা হয়েছে। হয়েছে। এটা আঁকা হলে তারপর এখানে কলা গাছ আঁকবো একটা।
কলা গাছ আঁকা হয়ে গেলে এর পাশে একটা বড় দেখা যাচ্ছে, হয়তো সেটা মেহগনি গাছ হতে পারে, শিশু গাছ হতে পারে, এরকম টাইপের বড় জাতের একটা গাছ আঁকবো। কিন্তু তার আগে একটু দিগন্ত রেখার যে গাছের গ্রুপটা সেটা দিয়ে নিই। আর একটু উঁচু করে দিই এখান থেকে। এভাবে দেওয়ার পর এভাবে হালকা স্কেচ মতো করে দিব এটা। এটা দেখা যাচ্ছে নদীর পাড়ে, এটা নদীর পাড়, ওপাশে নদীর পাড়ে কিছু গাছ আছে এটা। এরপর এখানে একটা বড় করে গাছ আঁকবো। নিচের দিকটা যে একটু ডার্ক করে দেওয়ার কারণ কি, গাছের পাতার ছায়া তো পাতার উপরে পড়ে পড়ে না, সেক্ষেত্রে এরকম দেখায়। এবার এখানে এইখান বরাবর দুইটা তাল গাছ এঁকে দিব। দেখেন এখানে প্রথমে উপরে ভি অক্ষর দিলাম, নিচে ইউ ইউ শেপ, তাই না? এটা উপরে ভি এর মতো, নিচেরটা ইউ এন বা ইউ এর মতো, উল্টা ইউ এর মতো। এরপর দেখেন এই ভিটাকে উপরের দিকের পাতাগুলো তৈরি করে নিতে হবে, নিচের দিকে একটু ঘুরিয়ে এইভাবে থাকবে। এরপর পাশাপাশি এভাবে পাতা দিতে হবে, নিচে একটু দেখা যাচ্ছে মানে ছায়া, যেমন এই গাছের পাতার যেমন ছায়া পড়েছে, এই তাল গাছের পাতারও কিছু ছায়া পড়লো। তারপর এখান থেকে এভাবে কমপ্লিট করতে হবে গাছের কাণ্ডটা দিয়ে। এরপর এখান থেকে তাল গাছকে আঁকা হয়েছে, পাশাপাশি একটা লম্বা দেবেন, একটা ছোট দেবেন। বুঝতে যদি অসুবিধা দেখেন আমি আবার দেখাচ্ছি। প্রথমে একটা ভি অক্ষরের মতো দিলাম, এটা তো ভি এর মতো, আর নিচে এটা ইউ শেপ, এরকম এরকম করে দেন, হয়েছে? এবার এই পাতাটা এখান থেকে দেখেন, এখান থেকে এইভাবে এসে এই, এবার নিচের অংশটা দেখেন। এবার এটা একটু বাড়িয়ে নেব, এখান থেকে একটু ভেতরের দিকে ঘুরে থাকবে। তারপর উপরে যেমন খাস কাটা মতো, এভাবে নিচের অংশটা খাস কাটা করে নেব। হুম। এবার এই সাইডে এইভাবে পাতা দিয়ে দেবো, এই বাম সাইডে এইভাবে, ঠিক একইভাবে ডান বামে সমান করে এইভাবে পাতা দিয়ে দেবো। নেওয়ার পর এই যে এই পাতাগুলোর যেমন, এই গাছটার পাতাগুলো যেমন ছায়া পড়েছে, এখানেও ছায়া বা শুকনা পাতা থাকে নিচের দিকে, থাকে তো, সেটা দেওয়ার পরে এইভাবে কাণ্ড দিয়ে দিতে হবে।
এবার দেখেন, এখান থেকে এই যে খড়ের পাড়ে এখান থেকে এইভাবে নিব। এইটা এখান থেকে যদি এইটাকে দুই ভাগ করা হয়, দেখা যাচ্ছে মাঝখানে এরকম বরাবর হবে, তাই না? তাহলে মাঝখান বরাবর এখান থেকে এইভাবে নদীর পাড় তৈরি করে নেব। এটা দেখেন একটা ভি ভি শেপের মধ্যে একটু আঁকা বাঁকা, কারণ মাটিতে উঁচু নিচু হয়েই থাকে, এই কারণে একটু আঁকা বাঁকা দিয়েছি। এটা কিন্তু বিয়ের মতো। হয়েছে? এবার এখানে আর একটা ছোট বিয়ের মধ্যে দিলাম এইভাবে। দেওয়ার পর এই যে লাইনটা দিয়েছিলাম, এইখান থেকে নিচের অংশটা মুছে নেব এভাবে। এবার এই যে নদীর পাড় তো একদম পুরো পাড় অব্দি পানি থাকে না, একটু নদীর পাড় থেকে একটু নিচে পানি থাকে, এইভাবে নদীর পাড়টা বোঝাবো। যে এটাকে এখান থেকে যত ডান দিকে যাবে তখন ছোট হতে হতে যাবে। এখানটাও ঠিক একই ভাবে বাম থেকে বড় শুরু করলাম, নদীর পাড়টা এভাবে যত ডান দিকে যাবে ছোট হতে হতে যাবে। এবার এখান বরাবর এই যে একটা বড় ভি শেপ, এখান থেকে যদি এইভাবে আমি কল্পনা করি, এই বরাবর এখানে আর একটা ভি শেপ দিয়ে নিব। তারপর নিচের অংশটা যদি এইভাবে পাড় দিয়ে নিই, তখন দেখা যাচ্ছে এটা হলো নদীর বাঁক, এখান থেকে এইভাবে ঘুরে এইদিকে চলে গেছে, আবার এখান থেকে বাম দিকে চলে গেছে। এখানে আহ নৌকা আঁকবো, কাছে একটা নৌকা আঁকবো বড় করে, দূরে একটা নৌকা আঁকবো ছোট করে, কারণ দূরে সরে গেলে একই সাইজের নৌকা যখন দূরে যায় ছোট দেখায়। আর একটা মাঝি আঁকবো, যে মাঝি তার বাড়ি থেকে ঘাটের দিকে আসছে এরকম, হাতে বইটা নিয়ে এরকম একটা ফিগার এঁকে দিব। হয়ে গেছে? উপরে নিচের বসার অংশটা আঁকার পরে যে পাটাতন থাকে বসার জন্য, সেইগুলো দিয়ে নেব। এরপর নৌকাটা দেখা যাচ্ছে ঘাটে বাঁধা আছে এরকম, পাশাপাশি খুঁটি এঁকে দিব। একটাও রাখতে পারি অথবা দুইটাও রাখতে পারি।
পানিতে কিন্তু এরকম খুঁটিরও ছায়া পড়ে পড়ে তো, সেটা বোঝানোর জন্য এভাবে দিয়ে দিলাম। এখানে যদি আহ, পানিতে ছায়া পড়েছে এইভাবে যদি দিয়ে দিই, তাহলে আরো ছবিটা জীবন্ত মনে হবে। হয়েছে। পানির ঢেউ গুলো একটু সুন্দর করে দেবেন। এই যে খুঁটি বরাবর সব সময় না, মানে ছেঁড়া ছেঁড়া, কারণ ঢেউ যখন আহ, পানি পানিটা যখন নড়তে থাকে বা ঢেউ হতে থাকে, তখন ছায়াটা কাটা কাটা হয়। এবার দূরে ছোট করে নৌকা আঁকবো। এখান থেকে দেখা যাচ্ছে একটা বাঁক ঘুরে এইখানে দ্বিতীয় বাঁক, এটা হলো তৃতীয় বাঁক। তো তৃতীয় বাঘের এখানে যদি আঁকি, তাহলে এর থেকে অন্তত মিনিমাম মানে দ্বিগুণ তো অবশ্যই ছোট হবে। ঠিক আছে, যখন তিনটা বাঁক নিয়ে ঘুরে গেছে, এখানে অবশ্যই এটার অর্ধেক করে আঁকবো, এত ছোট করে আঁকবো। যদি লম্বায় যদি ছোট হয়, তাহলে এই দিকের যে ইয়েটা নৌকার যে পুরুত্বটা সেটাও কম হবে। এখানে আমি ঘাট থেকে একটু দূরে দিয়েছি, কারণ এখানে নৌকাতে মাঝি থাকবে। হ্যাঁ, এই কারণে আমি ঘাট থেকে দূরে দিয়েছি, যে নৌকা বেয়ে এ হয়তো এদিকে আসছে, নাহলে এদিকে চলে যাচ্ছে, বাম দিকে আসছে অথবা ডান দিকে চলে যাচ্ছে, এরকম। এইটার ছাউনি দিয়ে দিব। আর ভিতরের ছাউনির ভিতরের যে অংশটা, এটা পুরোটা ডার্ক করে দিবে, তাহলে সহজেই বোঝা যাবে যে এটা রাউন্ড হয়ে আছে। হয়ে গেছে। এখান থেকে এই অংশটা বডির অংশ, এইটা পায়ের অংশ, আর এইটুকু হলো হাতের অংশ থাকবে এভাবে। আর মাথাটা দেখা যাচ্ছে অনেক ছোট, তো যেই জন্য এইভাবে জাস্ট একটু ব্ল্যাক করে রাখতে হবে। দেখেন, মাঝে আমি আলাদা করে দেখাচ্ছি, যে বড় করে যদি দেখাই, ওখানে যেভাবে বসে আসছে, দেখা যাচ্ছে নৌকাটা এভাবে আছে, এই অংশটা এরকম, এভাবে থাকলো। সেক্ষেত্রে হবে কি, যে এখান থেকে এরকম একটু এনে এইভাবে রাখতে হবে। এটা হলো পায়ের অংশ, এটা হলো বডি, এখান থেকে হাতের অংশটা এইভাবে বাইরে যাবে। এরপর মাথাটা এভাবে। হয়েছে।
নাকি হচ্ছে না কোনটা? এরপর হাতে বইটা দিয়ে দিয়ে দিতে হবে এখান থেকে, এভাবে বইটাটা ব্ল্যাক করে দিতে হবে এভাবে। এটা যদি চলে যায় তখন তো ওরকমই দেখাবে, তাই না? তো এটা যদি আরো বড় হয় তখন আরো ডিটেলস আসবে, তখন চোখ মুখ এগুলো দেখা যাবে। যখন দূরে থাকবে জাস্ট দেখেন ওখানে কিন্তু জাস্ট চুলের অংশটাই শুধু দেখা যাচ্ছে এরকম। আলো ছায়া যত দেবেন তত জীবন্ত মনে হবে ছবিগুলো। দেখেন এই যে পাটাতন যদি এখানে, যদি এখানে ডার্ক করে দিই ভিতরের অংশটা, আর পাটাতনটা যদি হোয়াইট রাখি, দেখেন আরো বেশি সুন্দর লাগছে, তাই না? দেখেন এভাবে, এখানে দেখেন, এখানে তো আমি ডার্ক করে দিইনি, মানে হালকা শুধু ড্রয়িং করেছি। একটা অংশ সাদা রাখবো, একটা অংশ মানে এই যে ছোট ছোট অংশগুলো এইগুলো সাদা রাখবো, আর যে বড় অংশটা এটা হ্যাঁ ফাঁকা রাখবো, ওখানে ডার্ক করবো না। এটাতে ছাউনি দিয়ে দিই তাহলে ভালো লাগবে। ছাউনি দিয়ে দিলে তখন নৌকার ভেতরের অংশটা দেখা যাবে না, এভাবে দিয়ে। এখানে দেখা যাচ্ছে অনেক সময় আমরা শরৎকালের দৃশ্য তো আঁকি আঁকি না, সেক্ষেত্রে কি হবে, দেখা যাচ্ছে নদীর পাশে আহ একটা যদি কাশফুলের ঝাড় দিয়ে দিই, তাহলে কিন্তু শরৎকাল, মানে শরৎকাল বোঝাতে আমরা কাশফুল ব্যবহার করি। এখন বর্ষার সিজনে কি ফুল ফুটে জানেন? হ্যাঁ, তো ফুল দিয়ে এরপর দেখা যাচ্ছে আহ শরতে আবার শরতের শেষের দিকে আবার শিউলি ফুল ফোটে। হ্যাঁ, সিজন অনুযায়ী কিন্তু ফুল ফুটে। আর সিজন উল্লেখ করে যদি দেওয়া হয় তাহলে এরকম যে কোনো একটা দৃশ্য, বিশেষ করে নদীর পাড়ে আপনি যদি আহ কাশফুল অ্যাড করে দেন, তাহলে আনুষঙ্গিক যা আছে এইখানে শুধু একটা কাশফুল জুড়ে অ্যাড করে দিলেই হবে। তো আমি সেটাই করি, তাহলে মনে হয় ভালো হবে। তবে একটা মাঝি এঁকে নি, মাঝিটা দেখা যাচ্ছে নৌকাটা এত ছোট, তাহলে মাঝিটা তো নৌকার থেকে অবশ্য বড় হবে না, হবে দেখা যাচ্ছে এতটুকু হাইট হবে। আমি কিন্তু ফিগার আঁকা শিখিয়েছি আগে, শিখেছি না? তো এইখানে এইখানটা যেমন দেখাচ্ছে এর বেশি বড় হবে না, এরকমই হবে। এর থেকে বড় আঁকলে এখানে মানাবে না এই দৃশ্যের সঙ্গে। সবগুলো তো ছোট ছোট আছে, ঘর ছোট, নৌকা ছোট। নৌকাটা ঘরের থেকে কেন বড় দেখাচ্ছে, এটা কাছে বলে, দূরে ঘর ছোট দেখা যাচ্ছে, এটা পার্সপেক্টিভের কারণে। খড়ের পালাতে এরকম কিছু কিছু আলো ছায়া দিয়ে দিতে পারেন, খড় থাকলে যদি এরকম তো আলো ছায়া থাকেই। যত আলো ছায়া দিয়ে দৃশ্য আঁকবেন তত বাস্তব হয়ে উঠবে, এরকম জীবন্ত মনে হবে। দেখা যাচ্ছে এর পাশে বেড়া থাকলো, এখানে একটা ছোট্ট করে একটা বেড়া এঁকে দিলাম। যত আপনি অ্যাড করবেন সুন্দর করে, শুধু অ্যাড করলেই হবে না, যেন সুন্দর হয়, আমার ভুল যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর শরতের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মেঘ মুক্ত আকাশ। ঠিক আছে, তখন মেঘ থাকে কিন্তু সেটা সাদা সাদা মেঘ দেখা যায়, কিন্তু সাদা মেঘ আর নীল আকাশ, মেঘ মুক্ত।
কাশফুলটা আমি একটু বড় করে দেখাই। নর্মালি এরকম চোখের মতো থাকবে, এরকম এরকম তো। এবার এইগুলো এরকম খাস কাটা থাকবে, কারণ কাশফুল তো সাদা হয়, সাদাতে বেশি আলো ছায়া আসে না। অল্পতেই বোঝাতে গেলে এরকম, এরকম দেখা যাচ্ছে। নর্মালি আমরা এরকম দেখতে পাই কাশফুলটা, তাই না স্যার? ও আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। এখানটা দেখা যাচ্ছে তো? এরকম এসে কাশফুলে তো আবার পাতাগুলো তো সরু সরু হয়, তাই না? এইভাবে রাখবো এটা। এখানে তো অত বড় দিলে হবে না, ছোট করে দেখাবো যে নদীর ওপার না, নদীর এপারে আছে। এই জন্য একটু বড় দেখানো যাবে, তা নাহলে যদি নদীর ওপার দেখানো হয় তাহলে বেশি বড় আঁকা যাবে না। যত এখানে এই অংশটা আমি গ্যাপটা পূরণ করে দিব। দেখেন এইভাবে কয়েকটা ফুল এঁকে নিই, পাতা আঁকবো সবার শেষে। এইভাবে দিলাম। এইদিকে একটা নিচের দিকে ঘুরে থাকতে পারে, সব তো একই দিকে থাকে না, থাকে থাকে না। এইভাবে থাকলো, কোনোটা ঘুরে থাকলো বাম দিকে, একটা একটা করে আঁকেন, তারপর স্টেপ বাই স্টেপ দেখাই। নাহলে একসঙ্গে সব এঁকে ফেললে দেখতে অসুবিধা হবে। হয়ে গেছে। এভাবে দিলাম। এবার মনে করেন যে এই তিনটা ফুলের একটু দূরে যদি ফুল আঁকি, তখন সে ফুলগুলোর আকারও কিন্তু ছোট হয়ে যাবে। দেখেন আগে ফুলগুলো এঁকে নিলাম, এবার সাজিয়ে সাজিয়ে পাতা আঁকবো। আঁকাই গেছে ফুল? কয়টা ফুল এঁকেছেন? কিন্তু বোঝা যাচ্ছে না তো, অন্যগুলো যেমন বোঝা যাচ্ছে, এটা সব থেকে কাছে, তাহলে তো এইটা আরো গাঢ় হবে না? হালকা না, হালকা ড্রয়িং কখন হয়? যখন দূরে আঁকবেন তখন হালকা ড্রয়িং করবেন, কারণ আমরা কাছে তো ডিটেলস দেখি, আর যখন দূরে চলে যাই সেটা আমরা কম ডিটেলস দেখি, সেক্ষেত্রে আপনি আলতো করে আঁকতে পারেন। কিন্তু যেটা সবার থেকে কাছে সেটা ওরকম আলতো করে আঁকা যাবে না। নিয়মগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার পাতাগুলো ঠিক এইভাবে দিব, ধরে ধরে এক একটা করে কমপ্লিট করব এখন। একটা পাতার মধ্যে তো একটা জড়িয়ে যাবে, কারণ কাজগুলো খুব কাছাকাছি আছে। প্রথমে একদম ডান পাশের নিচের দিকে যে ফুলটা, সেইটার পাতা আমি এঁকে নিলাম। এবার ঠিক একইভাবে এইটাও কমপ্লিট করবো, এইটাও কমপ্লিট করবো, বাকিগুলো সব একইভাবে। কারণ কাশফুলের যে পাতাগুলো অনেক ঘন থাকে এবং একটার মধ্যে একটা জড়িয়ে থাকে, ওইভাবে আলাদা করা যায় না আর কি।
তো দেখার ক্ষেত্রে যেমন আঁকার ক্ষেত্রেও ঠিক একই হবে, যদি তৈরি থাকে পাতাগুলো মিলে আঁকতে হবে। এই পাতাগুলো যত আপনি ডার্ক করে দিবেন, তখন ফুলগুলো আরো বেশি ফুটে উঠবে, কারণ ফুলটা সাদা। আর পাতাগুলো যদি একটু ডার্ক করে দিই, কারণ আমি যখন রং করব, রঙের সময় এটা তো বোঝা যাবে, কিন্তু রং যদি না করি সেক্ষেত্রে, শুধু যদি ড্রয়িং করি সেক্ষেত্রে পাতাগুলো একটু ডার্ক করে দিব এইভাবে, একটু গাঢ় পেন্সিল দিয়ে ডার্ক করে দিব। পাতাগুলোকে যদি শুধু সাদা রাখি, আর এই সরি, ফুলগুলো সাদা রাখি আর পাতাগুলো ডার্ক করে দিব, তাহলে সহজেই ফুলগুলো ফুটে উঠবে। যতই আপনি এলো এলোমেলো নয়, কিন্তু পাতাগুলো যেভাবে আছে সেভাবে এভাবে ঘোরাবেন। তো আমরা এবার একটা মাঝি আঁকবো বলেছিলাম, মাঝিটা এঁকে কমপ্লিট করব।